দর্শক আমন্ত্রণ এসটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড 5 লেট এডিশনে। সঙ্গে আছে আমি শিপন হালদার। আজকে আলোচনা করব রাজনীতিতে নতুন নেতৃত্ব নিয়ে। আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম, বিএনপির মুখপাত্র ধানের শীষ পত্রিকার সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আপনাদের তিনজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই ডাক্তার সায়ন্ত, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিএনপি কাউন্সিল করেছে এবং একটি কমিটিও গঠন করেছে। সেখানে অনেক অভিযোগ আসছে যে প্রকৃত ত্যাগী, সৎ, যোগ্য, শিক্ষিত তরুণ নেতৃত্বকে বেছে নেওয়া হচ্ছে না। এই অভিযোগ কতটুকু সত্য? ধন্যবাদ আপনাকে। অভিযোগ কতটুকু সত্য সেটা বলা মুশকিল, কারণ অভিযোগ যারা করছেন তারা নিশ্চয়ই তাদের ন্যায্যতা আছে বলেই করছেন। আবার যাদের নেতৃত্ব দেয়া হয়েছে নিশ্চয়ই দলীয় হাইকমান্ড যাদের হাতে দায়িত্ব দেয়া হয়েছে কাউন্সিলের মাধ্যমে শীর্ষ নেতৃত্ব তিনি নিশ্চয়ই এদেরকে যোগ্য মনে করেছেন। এটা একটা প্রক্রিয়া। আপনি শুধু বিএনপি না, বিএনপি আওয়ামী লীগের মতো বড় দলগুলিতে দেখবেন যে এদের নেতৃত্বে আসার মতো সংখ্যাটা অনেক ব্যাপক। সেই ব্যাপক সংখ্যা থেকে যখন কাউকে ওই জায়গায় পদায়ন করা হয় তখন যারা বঞ্চিত হয় তাদের মধ্যে রাগ, ক্ষোভ সেটা কাজ করে। তার ফলে এইরকম অভিযোগ কিন্তু অত্যন্ত কমন বিষয়। সুতরাং অভিযোগ উঠলেই এটা খুব বড় কোনো বিষয়টা আমি মনে করি না। এখন দেখতে হবে যে যাদেরকে দলে নেওয়া হয়েছে তারা কেমন কাজ করেন। অতীতের যে ভূমিকা সেটা দেখলে আপনি যেটা বলছিলেন তরুণ নেতৃত্ব, এইবারের এ পর্যন্ত যেই পদগুলিতে নেতৃত্ব পদায়ন করা হয়েছে সেগুলিতে তো আমি বলবো যে অপেক্ষাকৃত তরুণ এবং তুলনামূলকভাবে অ্যাক্টিভ, যারা রাজনীতিতে এই দু দেশের এই বিরাজনীতিকরণের যে সময়, গণতন্ত্রহীনতার যে সময়, দেশের যে রাজনৈতিক ক্রাইসিস চলছে, গুলির মুখে, গুমের মুখে, হয়রানি, নিপীড়ন, জেল, জুলুম, এর মধ্যেও যারা যে যার জায়গা থেকে কিছু ভূমিকা রাখার সুযোগ পেয়েছেন বা চেষ্টা করেছেন তাদেরকেই বেশিরভাগ ক্ষেত্রে আনা হয়েছে। যাদের আনা হয়নি তারা যে ত্যাগী নয়, তাদেরও অনেকের ভূমিকা আছে। নিশ্চয়ই আরও অনেক পদ আছে, সুযোগ আছে, তাদেরকেও করা হবে। সুতরাং অভিযোগ এটা সবসময় উঠবে। এটা পরবর্তীতে দেখা যাবে যে আসলে যেমন নেতৃত্ব দেয়া হয়েছে এটা কতটা ইফেক্টিভ হয়। কারণ বিএনপি এখন বিরোধী দলে আছে। এটা সত্য যে বিরোধী দলের রাজনীতি বাংলাদেশে এখন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। রাজনীতি কঠিন হয়ে পড়েছে এটাও মানে আমি কেন বললাম জানি না। আসলে রাজনীতিই তো নেই, যেখানে আপনার গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া নেই। মিছিল, মিটিং, জনসমাবেশ, একটা জনসমাবেশ করতে হলে অনুমতি চেয়ে যেইভাবে অপেক্ষা করতে হয় এবং একদিন দুদিন আগে কোনো মতো একটা অনুমতি দেয়, প্রস্তুত হওয়ার সময় দেওয়া হয় না। এই হলো রাজনীতি। বেছে বেছে তালিকা করে যেভাবে হামলা, মামলা, নির্যাতন, জেলে ঢুকানো, যার তার নামে বেনামি মামলায় ঢুকিয়ে দেয়া, পুলিশের চাঁদাবাজি, সেই সব চলে। ফলে দেশে তো রাজনীতি নেই। তার মধ্যেও যারা যতটুকু পেরেছেন বা করেছেন নিশ্চয়ই তার মূল্যায়ন হয়েছে। যাদের বেলায় মূল্যায়ন হয়নি বলে মনে করেন যে আমার ত্যাগ ছিল, আমি ঝুঁকি নিয়েছি, কিন্তু এখন আমার মূল্যায়ন হয়নি, এখন অনেক পদ আছে, নিশ্চয়ই হবে। আরেকটি অভিযোগ উঠে এসেছে এবং ব্যবসায়ীরা বিশেষ করে দেখা যাচ্ছে যে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হচ্ছে, সেখানে আর্থিকভাবে সচ্ছল ব্যবসায়ীরা মনোনয়ন টাকার বিনিময়ে কিনছেন। একইভাবে অভিযোগ রয়েছে যে কাউন্সিলে পদ পাওয়ার জন্য টাকার খেলা হয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ত্যাগী নেতাদের মূল্যায়িত হননি, মূল্যায়ন তো হয়েছে ব্যবসায়ীরা। এই অভিযোগটি কতটুকু গ্রহণযোগ্য বলবেন? এই অভিযোগ আমি বলবো বড় দলগুলিতে এর অভিযোগ অনেক দিন থেকে উঠছে এবং একেবারে উড়িয়ে দেবার মতো নয়। এই অভিযোগের অনেকটা গ্রহণযোগ্যতা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ আপনি সংসদে প্রতিনিধিত্ব দেখেন, সংসদে প্রকৃত রাজনীতিবিদ যারা রাজনীতি করে উঠে আসা, তারা বিভিন্ন রকম প্র্যাকটিস এরর করে করে নিজেকে পারফেক্ট করে রাজনীতিবিদ হিসেবে তৈরি করেছেন। তারা আজকে সংসদের প্রতিনিধিত্বের হার কত? যেখানে ব্যবসায়ীর হার এত বেশি সেখানে তো বুঝাই যায় যে এই ব্যবসায়ীরা হঠাৎ করে, সাবেক আমলারা হঠাৎ করে এত বড় রাজনীতিবিদ হয়ে গেলেন, আইন প্রণেতা হয়ে গেলেন, কি করে হচ্ছেন? তাদেরকে আনার পেছনে কারণটা কি? সেই কারণটা হচ্ছে আর্থিক লেনদেন বা ওই রকম কোনো ইনভলভমেন্ট বা সুবিধা পাওয়া। আপনি যদি খুব সংক্ষেপে বলেন এটার কারণে কি দলের কেন্দ্রীয় নেতৃত্ব দায়ী? অর্থাৎ আমরা রাজনীতিবিদরা যদি বলি তাহলে আমরাই কি আমাদের ক্ষতি করছি?
ডেফিনেটলি রাজনীতিবিদরা রাজনীতিতে এই ক্ষেত্রে ক্ষতি করছেন, কারণ যারা এদের জন্য সুপারিশ করছেন এবং যাদের কাছে করছেন তারা সবাই জানেন যে উনি অ্যাকচুয়ালি হি ইজ নট এ পলিটিশিয়ান অ্যাট অল, হি ইজ এ বিজনেসম্যান, হি নো হাউ টু ডিল উইথ মানি, এবং সে টাকা দিয়ে এখানে আসছেন এটা তো তারা না বোঝার কোনো কারণ নাই। দল চালাতে টাকা প্রয়োজন হয়, অনেকের কাছ থেকে বিভিন্ন রকম ভাবে ডোনেশন সহযোগিতা নিতে হয়, এটা সত্য, কিন্তু ওই ব্যবসায়ীরা ওই টাকা দেওয়ার জন্য তারা মনে করেন যে আমি ওনাকে ব্যবসা করব সেই জন্য টাকা দিতে হবে, দলের আমি দিতে বাধ্য হই অনেক সময়, সুতরাং হোয়াই নট আমি কেন লিডার হয়ে যাই না, তাহলে টাকাও দিলাম লিডারও হলাম, আমার উপর চাপ প্রয়োগ করতে পারবে না। ব্যবসায়ীরা হয়তো ওই পলিসি নিচ্ছেন, কিন্তু দলের বিভিন্ন স্তর থাকে, নেতা থাকবে, কর্মী থাকবে, কালচার উইংয়ে লোক থাকবে, স্পোর্টস উইংয়ে লোক থাকবে, পররাষ্ট্র বিষয়ে বিভিন্ন সেক্টর থাকে, ঠিক একইভাবে ব্যবসায়ী লাইনেও লোক থাকবে। সেই ব্যবসায়ীরা ব্যবসা করবেন, সরকার গঠন করলে তাদের ওই ব্যবসায়ীদের নানা রকম সুবিধা দেওয়া হয়, সারা পৃথিবীতে দেওয়া হয়, সেটাও তারা পাবেন। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা কেন যেন ওতে তুষ্ট থাকেন না, তারা মনে করেন যে না আমি শুধু ব্যবসায়ী হয়ে চাঁদা দিব কেন, আমিও নেতা হয়ে যাই। ধন্যবাদ। বিষয়টিতে আরো বিস্তৃতভাবে আমরা আলোচনা করব। মোহাম্মদ আমিনুল ইসলাম, একই প্রশ্ন আপনাকে করতে চাই। সামনে আপনাদের কাউন্সিল, এবং এই কাউন্সিলের সৎ, যোগ্য, ত্যাগী নেতা কর্মীরা কি মূল্যায়ন হবে, অর্থাৎ নতুন নেতৃত্ব কতটুকু উঠে আসবে বলে আপনি আশাবাদী? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এসআই টিভির দর্শক, দেশে এবং প্রবাসে যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকের এই প্রসঙ্গটি খুবই চমৎকার একটা প্রসঙ্গ আপনারা বেছে নিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি। রাজনীতিতে শুধু না, আসলে তারুণ্য সমাজের প্রতিটি ক্ষেত্রে দরকার। আপনি যদি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের দিকে তাকান, তখন দেখবেন বঙ্গবন্ধুকে ঘিরে যারা সেদিন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, যে আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আসম ওরফ, সবার বয়স ছিল কিন্তু 30-এর নিচে। হ্যাঁ, 30-এর নিচে, 22-23 এই অবস্থা ছিল। এবং এর উপরে কাঠামোতে ছিল বঙ্গবন্ধু, তাজউদ্দিন, কামরুজ্জামান, মনসুর আলী, এদের মতো একটা বিজ্ঞ নেতৃত্ব, যাদের সমন্বয়ে, অভিজ্ঞতা এবং তারুণ্যের সমন্বয়ে সেদিন অসাধারণভাবে মুক্তিযুদ্ধে আমরা বিজয় লাভ করেছিলাম। তা আজকের দিন অবধি বাংলাদেশ আওয়ামী লীগ সেই চর্চা করে যাচ্ছে। আপনি যদি আওয়ামী লীগের মন্ত্রিসভার দিকে তাকান তাহলে এর সত্যতা পাবেন, আপনি যদি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের দিকে তাকান এর সত্যতা পাবেন। এই জন্যই আমি মনে করি রাজনীতিতে এই যে তারুণ্য, আওয়ামী লীগ এই প্র্যাকটিসটা খুব সুন্দরভাবে করতে পারছেন বলেই এখনও বাংলাদেশে আওয়ামী লীগ সবচেয়ে বৃহৎ সংগঠন, এবং এত অত্যাচার নির্যাতনের পরও আবার ক্ষমতায় আসতে পেরেছেন। এখানে সায়ন্তবে যে কথাটি বলেছেন যে রাজনীতি নেই, আসলে এটা একদিক দিয়ে সঠিক, আবার পুরো সঠিকও না। সঠিক এই অর্থে, রাজনীতি থাকবে কি করে যদি আমি রাজনীতির জায়গা ছেড়ে 93 দিন অবরোধের নামে মানুষ হত্যায় নেমে পড়ি, বোমা ফাটিয়ে, গুলি করে, অগ্নি উৎসব করে, তাহলে তো রাজনীতি আর থাকে না। আমরা ওই প্রসঙ্গে একটু পরে আসবো। তবে আরেকটি অভিযোগের কথা ডাক্তার সায়ন্তকে আমি প্রশ্ন করেছিলাম, একই প্রশ্ন আপনাকেও করতে চাই, যে ব্যবসায়ীদেরকে প্রমোট করছে রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগও সমানভাবে অভিযুক্ত। এটা আসলে এক কথায় আমি বলতে চাই, এটা রাজনীতি এবং বাংলাদেশের জন্য এটা অবশ্যই একটা ক্ষতিকর অশুভ ছায়া মনে করি আমি। কারণ পৃথিবীর দেশে দেশে, শান্তভাই একটি চমৎকার কথা বলেছেন, যে পৃথিবীর দেশে দেশেই ব্যবসায়ীদের কাজ হচ্ছে পলিটিশিয়ানদেরকে পলিটিক্স করার জন্য অর্থের যোগান দেওয়া, আর রাজনীতিবিদদের কাজ হচ্ছে সামগ্রিকভাবে একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করা, ইন্ডিভিজুয়াল কোনো ব্যবসায়ীর জন্য না, যে ও আমাকে চাঁদা দেয় শুধু ও ব্যবসা করবে, নট দ্যাট, টোটাল ব্যবসায়ীদের জন্য একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করা। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে যদি তাকায়, আপনি দেখবেন যে ওখানে টাটা, বিড়লা, মুকেশ আম্বানি যারা আছে, ওরা কিন্তু একেবারে নিয়ম মাফিক প্রতিটি রাজনীতি দলকে বড় অঙ্কের একটা টাকা দেয়, বিনিময়ে তারা তাদের জন্য টোটালি একটা ব্যবসা বান্ধব একটা পরিবেশ, আবহ তৈরি করে। আজকে ভারতের প্রধানমন্ত্রী মোদী এই জায়গায় কীভাবে আসলেন? উনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, এবং উনি গুজরাটে এমন একটা সিম্বল তৈরি করেছেন যে সারা ভারতের ব্যবসায়ীদের মনে হলো যে মোদী যদি ভারতের প্রধানমন্ত্রী হয় তাহলে আমরা সেখানে ব্যবসা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে এই যে গ্লোবাল ওয়ার্ল্ড, আমরা যে জায়গায় অবস্থান করছি, এখানে কিন্তু ব্যবসা ছাড়া কোনো উপায় নেই।
ব্যবসায় কিন্তু একটা দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমি যেটা মনে করি একজন রাজনীতিবিদের চেয়ে সেই শিল্পপতির অনেক অবদান এই দেশে, যে শিল্পপতির ফ্যাক্টরিতে অথবা গার্মেন্টসে অথবা ইন্ডাস্ট্রিতে 10,000 লোক চাকরি করে, তার অবদান অনেক বেশি। তাহলে রাজনীতিবিদদের উচিত সেটাকে আরও প্রোটেক্ট করা এবং সেটা আরও কীভাবে বিস্তৃত করা যায় সেভাবে নীতিমালা তৈরি করা। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে জুনায়েদ সাকি, আপনি সিটি কর্পোরেশন নির্বাচনে তরুণ নেতৃত্ব হিসেবে সবার সামনে চলে এসেছিলেন এবং বর্তমান মেয়র আনিসুল হকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, বিভিন্ন টক শোতে অংশ নিয়েছিলেন, অর্থাৎ তুমুল আলোচনায় ছিলেন আপনি। এই যে তরুণ নেতৃত্ব হিসেবে সামনে চলে আসা এবং বর্তমান রাজনীতির এই যে ধারা, সব মিলিয়ে আপনার মতামত? ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টি হচ্ছে আপনার একটু অভিজ্ঞতা আমরা জানতে চাচ্ছি। না, আসলে রাজনীতির কাজটা, রাজনীতির কাজ কি, মানে রাজনীতি একটা জনগোষ্ঠীর মধ্যে রাজনীতির হয় এবং রাজনীতি বিভিন্ন স্বার্থের ভিত্তিতে রাজনীতি সংগঠিত হয়। এখানে শ্রেণী থাকে, ধর্ম, বর্ণ, জাতি, ভাষা ইত্যাদি বিভিন্ন বর্গের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন থাকে, পার্থক্য থাকে। সেই কেউ কেউ মানে কোনো কোনো পক্ষ কিংবা কোনো একটা বিশেষ চিন্তা হতে পারে যে এই পার্থক্যগুলোকে টিকিয়ে রেখে রাজনীতি করতে চায়, আবার কোনো রাজনীতি হতে পারে যে এই পার্থক্য উত্তরণ করে মানুষের সাধারণ ঐক্য কীভাবে তৈরি হবে সেই দিক থেকে রাজনীতি সংগঠিত করা। এখন তার মানে রাজনীতি দাঁড়াচ্ছে কোনো না কোনো লক্ষ্যর ভিত্তিতে সমাজের কিংবা ওই জনগোষ্ঠীর বিকাশ কিভাবে হবে, তার উন্নতি কিভাবে হবে, তারা কিভাবে আরও এগিয়ে যাবে, সেই জায়গাটা, সেই বিষয়ে কাজ করা। এখন এই রাজনৈতিক কাজ যদি আপনি দেখেন তাহলে সমাজের মানে প্রজন্ম থেকে প্রজন্ম আসছে এবং বাস্তবতা বদলে যাচ্ছে। কাজেই এই বাস্তবতার যে বদলটা ঘটছে সেটা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মের মধ্যে কিন্তু এক ধরনের ফাঁক কিংবা একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে। অর্থাৎ বর্তমান প্রজন্ম এখন, আমি যদি ধরি যে এখন তরুণ বলতে যাদের বোঝাচ্ছে, আমি যদি 18 বছরের বেশি এবং তাদেরকে 30-এর নিচে ধরি, আমরাও এখন সেই তরুণের মধ্যে আসলে পড়ি না। আমরা যারা 40-এর কোঠার লোক, তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখব যে ওই নতুন প্রজন্মের চিন্তা কি, তারা কিভাবে এই বাস্তবতাকে অনুভব করে, সেটার সাথে আমাদের কিন্তু একটা দূরত্ব তৈরি হচ্ছে। কাজেই এই রাজনৈতিক কাজে যদি এই প্রজন্মের মানুষরা না আসে তাহলে পুরো পরিস্থিতির সাথে কিন্তু এই নেতৃত্বের একটা দূরত্ব থেকে যাবে। সেদিক থেকে এই প্রজন্মের অংশগ্রহণটা একটা আবশ্যকীয় ব্যাপার এবং সাধারণভাবে এই প্রজন্মের একটা অংশগ্রহণ বাংলাদেশের রাজনীতিতে যে ঘটে না তা নয়, ঘটছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তরুণ বলতে আমরা কি বোঝাচ্ছি? কেবল বয়স দিয়ে বোঝাচ্ছি না, আমরা শুধু বয়সের মাপকাঠিতে তরুণ বোঝানো তাহলে বয়স হলেই যে একজন তরুণ হতে পারেন, কিন্তু তার মধ্যে তারুণ্য থাকবে। কিন্তু তরুণ এবং তারুণ্য জিনিসটা কিন্তু এক জিনিস নয়। একজন তরুণের মধ্যে অর্থাৎ বয়সে কম, বয়সের সাথে সাথে তারুণ্যের বিরুদ্ধে ঘটে, অনেকের ঘটে না, চিন্তার দিক থেকে সে বৃদ্ধ হতে পারে। কিন্তু আবার অন্য দিক থেকে অনেক বয়স্ক মানুষও চিন্তার দিক থেকে অনেক তার মধ্যে তারুণ্য কাজ করতে পারে। ফলে তারুণ্য ব্যাপারটার সাথে আমাদের মানে বেশি গুরুত্ব দেওয়া দরকার, তারুণ্য বিষয়ে আমাদের বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। এবং সেই দিক থেকে যদি আমরা দেখি, তারুণ্য সরাসরি নতুন চিন্তার সাথে যুক্ত। যারা নতুন চিন্তা করতে পারে, নতুন স্বপ্ন দেখতে পারে, নতুন লক্ষ্য স্থির করতে পারে একটা সমাজের বিকাশের জন্য। আমরা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে দেখব যে এই তারুণ্য ব্যাপারটা ক্রমেই হারিয়ে যাচ্ছে। কারণ আমাদের এখানে যে রাজনৈতিক কাঠামো, যেভাবে রাজনীতির চর্চা হয়, এর যে ক্ষমতার ধরন, সেইগুলো এই তারুণ্যের সরাসরি একেবারে বলতে পারেন যে বিপরীতে অবস্থান করছে। অর্থাৎ তারুণ্যকে হত্যা করার জন্য, তারুণ্যকে গলা টিপে ধরার জন্য প্রতি মুহূর্তে এটা ক্রিয়াশীল। ফলে আমাদের এখানে তরুণদের অংশগ্রহণ বাড়ছে। যদি আপনি এই বড় দলগুলোর কথা বললেন, আওয়ামী লীগ, বিএনপি, তাতে তরুণদের যে অংশগ্রহণ নাই তা নয়, কিন্তু তারা কি কোনো নতুন চিন্তা নিয়ে এগিয়ে যেতে পারছেন? ওই দলের কাঠামোর মধ্যে আসলে কোনো নতুন চিন্তা করা সম্ভব? এবং সেই দিক থেকে আবার যদি বিবেচনা করেন, তার মানে তারুণ্য ওইসব দলে আসলে ক্রিয়াশীল নাই, যদিও তরুণদের উপস্থিতি আছে। এই বিষয়টা আমি একটু ব্যাখ্যা করতে চাই, যদি আপনি আমাকে এখনই যদি সমাধান। বিরতির পরে আমরা বিস্তারিত ব্যাখ্যাতে যাব। দর্শক, জুনায়েদ সাকির কাছ থেকে আমরা ব্যবসায়ীরা রাজনীতিতে কেন আসছেন এবং তাদেরকে কতটুকু প্রমোট করে এই বিষয়টি নিয়েও জানতে চাবো। তবে আরএফএল থ্রেড 5 লিটিগেশনের পর যে বিরতি নিচ্ছে, ফিরব শিগগিরই, আমাদের সঙ্গেই থাকুন।
দেখছেন এসএটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। আপনাদের সঙ্গে আছে আমি শিপন হালদার, আর আমার সঙ্গে আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং জুনায়েদ সাকি। দর্শক, আপনারা জানেন আলোচনা করছি রাজনীতিতে নতুন নেতৃত্ব নিয়ে, এবং যেমনটি বলছিলাম বিরতির আগে জুনায়েদ সাকি, যে আপনার কাছে এই পর্যায়ের প্রশ্ন, ব্যবসায়ীরা কেন নতুন নেতৃত্বে এগিয়ে আসছে, অর্থাৎ সব রাজনৈতিক দলগুলো কেন ব্যবসায়ীদের দিকে ঝুঁকে পড়ছে, এটি কি রাজনীতিবিদদের জন্য অশনি সংকেত নয়? ধন্যবাদ আপনাকে। আমি আবার একটু আগের প্রশ্ন, আগের আলোচনা থেকে শুরু করি। যে আমি যেটা বলছিলাম যে তারুণ্য বিষয়টাতে আমাদের গুরুত্ব দেওয়া দরকার, এবং তারুণ্য যে একেবারে তাকে গলা টিপে ধরা হচ্ছে এই বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো, বিশেষত আওয়ামী লীগ, বিএনপি, এই দলগুলোর মধ্যে যদি আমরা দেখি, এর একটা বড় কারণ হচ্ছে এই যে নতুন চিন্তা করার সুযোগই সেই দলগুলোর কাঠামোর মধ্যে এখন অত্যন্ত কম। কেননা সেখানে যোগ্যতার জায়গাটা প্রধানত হচ্ছে আপনি কোন পরিবারের সদস্য। কাজেই একটা দলের সর্বোচ্চ নেতৃত্ব যদি কেবলমাত্র পরিবারের সদস্যের ভিত্তিতেই নির্ধারিত হয়ে যায়, এবং আপনার যোগ্যতা থাকুক বা না থাকুক, আপনি যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ হলেও আপনি হচ্ছেন ওই দলের ঐক্যের ভিত্তি, কাজেই তার আদর্শিক জায়গাটা কিন্তু ক্রমাগত সরে যেতে থাকে। কেননা ওই দলের ঐক্যের ভিত্তিটা আর আদর্শের জায়গায় থাকে না, বিশেষ ব্যক্তি বিশেষ কিংবা একটা পরিবারের উপর দাঁড়িয়ে যায়। এইটা বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে। তার পেছনে আবার একটা রাজনৈতিক কাঠামোগত ব্যাপার আছে। কেন এটা তৈরি হয়েছে? কেননা আমাদের এখানে রাজনৈতিক চর্চাটা শুরু থেকে হোঁচট খেয়েছে, এবং আমাদের সাংবিধানিক যে ক্ষমতা কাঠামোটা তৈরি করা হয়েছে, যেটা আমি আমরা বারবার বলার চেষ্টা করছি, যে সেটা স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো হওয়ার ফলে সাধারণভাবে গণতান্ত্রিক রাজনীতির যে পরিবেশ, যেখানে মানুষ নিজেকে প্রকাশ করতে পারে, তার যোগ্যতার প্রমাণ দিতে পারে, সেই চর্চাগুলো সবসময় সংকুচিত ছিল, সেই চর্চাগুলোকে উঠে আসতে দেওয়া হয়নি। তার ফলে ওই স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি করেছে যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধ হয়ে গেছিল। রাজনৈতিক দল কখনো একটি নির্বাচন করে অপর কোনো রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর বাংলাদেশে করতে পারেনি। কাজেই আমরা দেখলাম যে বারে বারে রাজনীতি সামরিক হস্তক্ষেপের মধ্য দিয়ে একটা ভিন্ন পথে চলে গেছে, এবং তার মধ্য দিয়ে দেশে যেহেতু হত্যাকাণ্ডই রাজনীতির প্রধান হয়ে দাঁড়িয়েছে, তার ভিত্তিতে পরিবারগুলো কেন্দ্রে চলে এসছে, এবং এইসব দলগুলোর আদর্শহীনতা, জনগণের প্রতি যে অঙ্গীকার, সে অঙ্গীকার থেকে সরে গিয়ে রাজনীতিকে ক্ষমতা এবং অর্থ বানানোর একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করার ফলে তাদের মূলত ওই ধরনের ঐক্যের ভিত্তি তৈরি করতে হয়েছে। অর্থাৎ এমন একজন থাকবেন যিনি প্রশ্নাতীতভাবে সমস্ত দলটাকে ঐক্যবদ্ধ রাখবে, এবং বাকিরা কেবল চেষ্টা করবেন কে কত ওই বিশেষ ব্যক্তির কাছাকাছি যেতে পারেন, এবং তার মধ্যে দিয়েই সেই প্রতিযোগিতাটা হবে। ফলে সেখানে আদর্শ, যোগ্যতা, এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আর থাকবে না। অর্থ, দাপট এবং এই সমস্ত বিষয়ে কার কত মাসেল আছে অথবা কার কত টাকা আছে, এইটা রাজনীতিতে ক্রমাগত প্রভাবশালী হয়ে উঠছে, এবং এই প্রভাবশালী হওয়ার পথ ধরেই কিন্তু আজকে আপনি দেখবেন যে একদল যাদের টাকা আছে তারা রাজনীতিতে সামনে আসছেন, আরেক দল যাদের মাসেল আছে কিংবা মাস্তানি আছে, একটা অপরাধ করে সেই অপরাধ ঢাকার জন্য অনেক লোক নামিয়ে দিতে পারেন। অতি সম্প্রতি আমরা নারায়ণগঞ্জে যে দেখলাম, একটা অপরাধ করা হলো, একজন সংসদ হিসেবে তিনি নিজে আইন ভঙ্গ করলেন, তিনি ওই ব্যক্তিকে নাকি উদ্ধার করেছেন। তা আপনার তো কাজ ছিল ওখানে পুলিশকে ডাকা। ওই ব্যক্তিকে যদি কেউ হত্যা করতে চায় অথবা তাকে আক্রমণ করতে চায়, এবং সেটা যে কারণেই করতে চায়, সেটা কোনোভাবেই কেউ করতে পারে না। কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক ক্ষতি সাধন করার ক্ষমতা বাংলাদেশ রাষ্ট্র আইন কাউকে দেয়নি। কাজে এটা একটা বেআইনি কাজ হচ্ছিল। একজন সংসদ হিসেবে তিনি শপথ নিয়েছেন আইন রক্ষা করার, তার দায়িত্ব হচ্ছে পুলিশকে ডাকা এবং সেই ব্যক্তিকে উদ্ধার করা। তিনি নাকি তাকে নাস্তিক বিবেচনা করলেন এবং তাকে শাস্তি দিয়ে দিলেন এবং তাকে কান ধরে উঠবস করা হলেন। মানুষের মর্যাদা রক্ষা করা সংবিধানের অঙ্গীকারের বিষয়, সেই মর্যাদা রক্ষা করলেন না, এবং তিনি মনে করছেন এই নাস্তিক হিসেবে তিনি শাস্তি দিয়ে তিনি বিরাট একটা কৃতিত্ব দেখিয়েছেন, এবং এর ফলে তিনি নাকি মানে এটা করেই যাবেন। এই যে ঔদ্ধত্য, এই যে রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটা চলছে কেননা তার পক্ষে তিনি অনেক লোককে নামিয়ে দিতে পেরেছেন। হ্যাঁ, মানে এখন শ্যামল কান্তেরই ফাঁসি চাওয়া হবে, এই হচ্ছে বাস্তবতা বাংলাদেশে। ফলে এই যে এই মাসেলকে আমরা দেখছি পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, আমরা দেখেছি টাকাকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশের রাজনীতিতে এই দুইটাই প্রধান হয়ে উঠছে। এখন ব্যবসায়ীরা রাজনীতি করবেন না কেন? ব্যবসায়ীরা তো রাজনীতিতে আসতে পারেন, কিন্তু রাজনীতিটা একটা বিশেষ ধরনের কাজ। আপনি কেবলমাত্র ব্যবসায়ী এ কারণে আপনি রাজনীতি করতে পারেন না। আপনি যদি রাজনীতি করেন তাহলে আপনাকে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। সেক্ষেত্রে ব্যবসায়ী কেন, যে কোনো পেশার মানুষই রাজনীতিতে যুক্ত হতে পারেন এবং একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে তিনি নেতৃত্ব আসতে পারেন। প্রশ্ন হচ্ছে যে এখানে নেতৃত্ব তো কোনো প্রক্রিয়ার ভিতর দিয়ে আসার কোনো বাস্তবতাই বাংলাদেশে নাই। আপনি যদি রাষ্ট্র কাঠামোর দিক থেকে দেখেন, নির্বাচন যেভাবে হয়, এবং আপনি যদি ক্ষমতা কাঠামোর দিক থেকে দেখেন, তলায় ইউনিয়ন পরিষদ পর্যন্ত এবং উপরে যতগুলো আমাদের ক্ষমতা কাঠামো আছে, সবগুলো জায়গায় এগুলো সবই অকার্যকর জিনিস। উপর থেকে বলা হবে এখন তো আরো
আপনি নৌকা প্রতীক দিয়ে দিবেন, ধানের শীষ দিয়ে দিবেন, আপনি যাকে বলবেন সে উঠবে, পাবলিক কাকে চায় এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না। কাজেই এই সমস্ত পদ্ধতিগত দিক থেকেও আমরা সমস্ত মানুষের যে গণতান্ত্রিক চর্চা, সেই চর্চার জায়গাগুলোকে গলা টিপে ইতিমধ্যে মেরে ফেলেছি। কাজে সেখানে এখন টাকার মাসেল ছাড়া আর কোনো কিছু, এবং উপর থেকে আশীর্বাদ ছাড়া আর কোনো কিছুর সুযোগটা নাই। এর ফলে যেটা তৈরি হয়েছে যে যাদের টাকা আছে তারা টাকা দিয়ে যদি এমপিশিপ কিনতে পারেন, তারা সেটা কিনে নেবেন, এবং তাদের ব্যবসায় নিরাপত্তা সেটার মধ্যে দিয়ে তৈরি হবে, আরও অর্থ আয়ের সুযোগ হবে। এবং বাংলাদেশে যেটা হয়েছে, ব্যবসায়ীরা অনেক বেশি এই রাজনীতিতে আগ্রহী হচ্ছেন এই কারণে, ব্যবসা করে, ধরুন নিয়ম অনুযায়ী ব্যবসা করে তিনি যা লাভ করতে পারেন, বছরে তার যা মুনাফা হতে পারে, রাজনৈতিক ক্ষমতায় মন্ত্রী এমপি হয়ে তার চেয়ে অনেক গুণ বেশি আয় করতে পারেন, এবং নিজের নামে টাকা জমা হয়। ফলে এখন ধরুন আপনি একটি প্রকল্প নেবেন, অর্থমন্ত্রী যেটা বলেছেন আর কি, বড় প্রকল্প বড় দাও, এবং এটা তো আমরা দেখতে পাচ্ছি যেখানে 1 টাকা খরচ হওয়া দরকার সেখানে 18 টাকা পর্যন্ত খরচ হচ্ছে। তো এই রকম যদি প্রকল্প হয় এবং সেইখানে যদি বিপুল পরিমাণ টাকা পাওয়া যায় এবং সেটা বিদেশে পাচার করে সেখানে নিরাপদে রাখা যায়, তখন ব্যবসা করার চাইতে রাজনীতিতে মনোযোগী হওয়াটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে। এবং রাজনৈতিক পরিস্থিতি যদি এমন হয় যে আপনি ভিন্নমত পোষণ করেছেন, সরকারের বাইরে আছেন, বিরোধী দলে আছেন, তার ফলে আপনার ব্যবসা বাণিজ্য সব লোপাট হয়ে যাবে কিংবা বিপুলভাবে আক্রমণের শিকার হবে, তখন আপনি রাজনৈতিক ক্ষমতা চাইবেন আপনার সম্পদ পাহারা দেওয়ার জন্য। এই পরিস্থিতি ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করছে। কিন্তু আসলে যে গোনার জায়গায় আমাদের দেখা দরকার, পুরো রাজনৈতিক প্রক্রিয়া, প্রথমত দলের ভেতরে গণতান্ত্রিক চর্চা নাই, সেখানে তরুণরা তারুণ্য নিয়ে আসতে পারছেন না। অন্যদিক থেকে রাজনৈতিক যে ক্ষমতা কাঠামো বাংলাদেশে একেবারে সর্বোচ্চ, মানে আপনি পার্লামেন্ট থেকে শুরু করে নিম্ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রত্যেকটি ক্ষমতার স্তরে গণতান্ত্রিকভাবে, মানে যারা জনগণের প্রতিনিধি নির্বাচিত হচ্ছেন তাদের জনগণের স্বার্থে তেমন কিছু করার নাই। ইউনিয়ন পরিষদ ঠুনকো জিনিস, এবং সবগুলো স্তরেই কার্যত এমপি তন্ত্র, এবং এমপিরা আবার হাত তোলা এমপি, একজনের নির্দেশে ছাড়া আর কোনো কিছু চলেন না। ফলে পুরো জিনিসটা একটা প্রায় হাস্যকর বিষয়ে পরিণত। ধন্যবাদ আপনাকে। ডক্টর শান্ত, আপনি কিন্তু জুনায়েদ সাকির কথার মাঝখানে বলছিলেন যে রাজনীতি একটি ব্যবসা ক্ষেত্র, এই বিষয়টি নিয়ে আপনি বলুন। আচ্ছা, আসলে বিষয়টা কি, জুনায়েদ ভাই অনেকখানি বলে ফেলেছেন, তারপরে বলি যে রাজনীতি একটি ব্যবসায় পরিণত হয়েছে, এবং কেউ ব্যবসা করে রাজনীতিবিদ হচ্ছেন, আবার কেউ রাজনীতির ব্যবসা করছেন। গ্রুপ এখন দুটো। কেউ আগে যে আদর্শিক রাজনীতির জায়গায় রাজনীতিটা ছিল, যেটা দেশপ্রেম থেকে দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, কিংবা নিজের ভালো লাগার জন্য যে রাজনৈতিক যে আবহটা ছিল, যে ইচ্ছাটা ছিল, সেটি এখন একেবারে নেই এমনটা বলবো না। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যারা ভালো আছেন তারা তো ভালো আছেন, কিন্তু কার্যত যারা লিড দিচ্ছেন বা যারা বিভিন্ন জায়গায় হোল্ড করছেন পোস্টগুলা, সেটা দেখবেন যে তার অন্য কোনো পেশা নেই। তিনি রাজনীতিবিদ, তিনি কোটি কোটি টাকার মালিক, শত কোটি টাকার মালিক, দেশে বিদেশে নামে বেনামে বাড়ি করছেন, মালয়েশিয়া, আমেরিকা, বিভিন্ন জায়গায় বাড়ি কিনছেন। তার পেশা কি? পেশা হচ্ছে রাজনীতি। তিনি তো আর কিছু করেন না, তার এত টাকা কোত্থেকে আসে? সুতরাং রাজনীতি নিজেই একটা পেশা। সেই দিক থেকে বলতে গেলে এটা বলতেই হবে যে রাজনীতিটা ওইভাবে ঠিক রাজনীতির জায়গায় নেই। ব্যবসায়ীরা এমনভাবে এটাকে নিজেরা দখল করেছে ঢুকে, আবার যারা রাজনীতিবিদ ছিল তারাও ব্যবসায়ীদের পকেটে ঢুকে গেছেন অনেকে। এইটা একটা। আর শুধু রাজনীতি কেন, আপনি ধরেন মিডিয়ার কথাই ধরেন, প্রকৃত সাংবাদিক তারা মিডিয়ার মালিক হয়েছেন এবং মিডিয়া লিড দিচ্ছেন, এরকম কয়টা খুঁজে পাবেন আপনি? সমস্ত জায়গায় টাকা যেখানে, আর রাজনীতিতে মাসেল পাওয়ার যেটা বলছেন, মানি অ্যান্ড মাসেল, সন্ডা গুন্ডা আর টাকা, এই নির্ভর হয়ে গেছে সব কিছু। আর তারুণ্য নিয়ে যেটা বলছিলেন যে রাজনীতিতে তরুণ আছে ঠিকই, কিন্তু তারুণ্য নির্ভর রাজনীতি যেটি, সেটি নেই কেন? আজকে দেখেন যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে নেতৃত্ব তৈরি হয়। আপনি 60-এর দশক, 70-এর দশক থেকে শুরু করে আস্তে আস্তে ডেটোরিয়েট হতে হতে 90 পর্যন্ত আপনি আসবেন, সেইখানের যে ছাত্র রাজনীতি দেখবেন, তাদের যে কাঠামো দেখবেন, তাদের যে আন্দোলন, কর্মসূচি, কাজের ধরন দেখবেন, সেগুলোর সঙ্গে এখনকার ছাত্র রাজনীতির কোনো মেল খুঁজে পাবেন আপনি? ছাত্র সংসদ কি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ কোথাও আছে? অথচ আমরা যখন ছাত্র ছিলাম তখন প্রথমে আমরা গেলে একটা নবীনবরণ হতো, আমরা ঢাকা কলেজের ছাত্র, আমরা সেখানে দেখেছি ঢোকার পরে প্রথমে একটা যে অভ্যর্থনা পেতে ভালো লাগতো এবং দেখতাম, আমরা জাজ করতাম
কোন সংগঠন কত ভালো ব্যবহার করে এবং কত ভালোভাবে আমাদের বরণ করে নিচ্ছে, কত ভালো আচরণ করছে। তারপরে আসে আপনার নির্বাচনের প্রশ্ন। সেই নির্বাচনে নেতৃত্ব বাছাইয়ের প্রশ্ন ছিল এবং এই নেতৃত্বের গুণাবলী তৈরি করার জন্য, আমাদের সমর্থন পাবার জন্য, কিংবা আমরা যারা রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলাম, আমরা সবাইকে সমর্থন পাওয়ার জন্য, তাদের কাছে আমরা ভালো হয়ে ওঠার জন্য একটা প্র্যাকটিস ছিল। কিন্তু এখন কোথাও ছাত্র সংসদ নির্বাচন নেই, কোনো নবীনবরণ নেই, কোনো একটা জায়গায় আপনি দেখবেন না যে ক্রীড়া প্রতিযোগিতা বা অন্যান্য প্রতিযোগিতা, সব কিছুই হচ্ছে এখন দলীয় গণ্ডির মধ্যে, শুধু নিজেদের সংগঠনের কিছু গুটি কয়েক। ফলে এই যে ছাত্র রাজনীতিতে যারা আছেন, আপনি ছাত্র রাজনীতিতে যারা যুক্ত, বিভিন্ন ভালো পদে আছেন, প্রায় আমরা সংবাদ মাধ্যমে দেখি যে তাদের এক একজনের ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, এত কিছুর মালিক। তার পেশাটা কি? পেশা হচ্ছে তিনি ছাত্র রাজনীতি করেন। ছাত্র রাজনীতি করে তার ইনকামটা হয় কি করে? আসলে সমস্ত ওই যে ওইখানেও তিনি রাজনীতিবিদদের মানে লাঠি হিসেবে নিজেকে ব্যবহার করেন, তার বাহিনীকে ব্যবহার করেন, তিনি ব্যবসায়ীদের লাঠি হিসেবে নিজেকে ব্যবহার করেন এবং তার মাধ্যমে চাঁদাবাজি, ছিনতাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেখানকার কোনো না কোনো ছাত্র, এখনো বেশিরভাগ ভালো, অনেকে ভালো, কিন্তু তার একটি ছাত্র বা একটি ছাত্র রাজনীতিতে যুক্ত একজনও যদি ছিনতাইয়ে যুক্ত হন, এর থেকে তো লজ্জার কিছু হতে পারে না। অথচ সেটি তো আমরা দেখছি যে তারা চাঁদাবাজিতে যুক্ত, ছিনতাইয়ে যুক্ত, অপহরণ করে নিয়ে হলে আটকে রেখে মুক্তিপণের আদায় করার সঙ্গে যুক্ত, তারা নানাবিধ অপকর্মের সঙ্গে যুক্ত হচ্ছে। ফলে ছাত্র রাজনীতি যদি আপনি সঠিক পথে ফিরিয়ে আনতে না পারেন, সেইখান থেকে প্র্যাকটিসের মাধ্যমে যদি আপনার নেতৃত্ব তৈরি হয়ে না আসে, বাছাই করে তাদেরকে যদি মূল দলে আপনি পরে রিক্রুট না করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে যারা আসবে, তাহলে সেই তরুণরা দলে ঢুকবে ঠিকই, যেটা সাকিব ভাই বলছেন, কিন্তু তাদের মধ্যে রাজনীতির যে তারুণ্য, নতুন চিন্তা, আপনি একটি সেটি আসবে সঠিক না। কথা বলেছেন। এই বিষয়টি নিয়েই মোহাম্মদ আমিনুল ইসলাম আপনার কাছে আসতে চাই। এই যে নেতৃত্ব তৈরিতে, অর্থাৎ ছাত্র সংগঠন থেকে বের হয়ে আসা যোগ্য ত্যাগী কর্মীদেরকে পরবর্তীতে নেতা হিসেবে, অর্থাৎ তরুণ নেতৃত্বে সামনের কাতারে প্রতিষ্ঠিত করার যে বিষয়টি, সরকারি ক্ষমতাসীন দল হিসেবে আপনাদের যে চর্চাটি দেখেছি, কিন্তু বিপদগামী হওয়ার অনেক উদাহরণ ডাক্তার সায়ন্ত দিলেন। এটিও সরকারি দলের ছাত্র সংগঠন বলেন, তরুণ নেতৃত্বের দিক থেকেও আমরা দেখছি। এ থেকে পরিত্রাণের বিষয়টি কি আপনারা ভাবছেন বা ভেবেছেন? আসলে দেখেন, এটা খুবই একটা চমৎকার বিষয় নির্বাচন করা হয়েছে কথা বলার জন্য। সেটা হচ্ছে স্টুডেন্ট পলিটিক্সটা হচ্ছে অতীতে বাংলাদেশে দেখা গেছে এটা হচ্ছে জাতীয় রাজনীতির নেতা তৈরির একটা কারখানা হিসাবে ছিল। আজকে কিন্তু স্টুডেন্ট পলিটিক্সটা সেই জায়গায় নেই। কিন্তু আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1992 সালেই স্টুডেন্ট পলিটিক্সের এই জায়গাটা ধরে রাখার জন্য, এটা যেন একটা নেতা তৈরির কারখানা তৈরি হয়, সে কারণে ছাত্রলীগের বয়স সীমা নির্ধারণ করে দিয়েছিলেন। অতীতে স্বাধীনতার পরবর্তীতে, স্বাধীনতার আগেই যদি আপনি স্টুডেন্ট পলিটিক্সটা দেখেন, আপনি সেখানে দেখবেন যে যারা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছে, ছাত্রলীগ, তখন ছাত্র ইউনিয়ন বা ছাত্র মৈত্রী যে সংগঠনগুলো ছিল, ছাত্র ইউনিয়ন ম্যানন গ্রুপ বা কয়েকটা গ্রুপ, এদের যারা কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন, কারো বয়স কিন্তু 22, 23, 24-এর বেশি ছিল না। কিন্তু এটা স্বাধীনতা পরবর্তী, বিশেষ করে 75 পরবর্তী সময় এসে আমরা যখন স্টুডেন্ট পলিটিক্সের তরুণ হিসেবে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকলাম, আমরা দেখলাম তখন ছাত্রলীগ, ছাত্রদল বা অন্যান্য সংগঠনের বা ছাত্র ইউনিয়ন তখন অনেক বড় সংগঠন ছিল, যারা নেতৃত্ব দিচ্ছেন কারো বয়স 35-এর নিচে নাই। তো এই জায়গাটাই ওভারকাম করার জন্য আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1992 সালে একটি ছাত্রলীগের, উনি তখন আমাদের গঠনতন্ত্রের নেত্রী ছিলেন, উনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে যারা একটি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ছাত্র এবং যাদের বয়স 27-এর নিচে, তারাই শুধু ছাত্রলীগ করতে পারবে, এরকম একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এইটা ছাত্রলীগ এখনও মেনে চলছে। সেখানে হয়তো 2 বছরের মেয়াদটা আবার 29 করা হয়েছে, কিন্তু এটা বাংলাদেশের অন্যান্য কোনো সংগঠনের ক্ষেত্রে সেটা কার্যকর হচ্ছে না। শুধু তাই নয়, উনি যেটা সত্য সেটা বলতে হবে, যখনই আমরা তার সাথে দেখা করতে গিয়েছি, উনি বারবার বলেছেন যে পরীক্ষা আসলে কোনো ছাত্র রাজনীতি করার দরকার নেই, তোমরা আগে পড়াশোনা করো, আগে ভালো মানুষ হও, আগে পড়াশোনা শেষ করো, তারপরে তোমরা পলিটিক্সে থাকো। কিন্তু এই চর্চাটা যদি বাংলাদেশের অন্যান্য সংগঠনগুলো করতো, তাহলে কিন্তু এই জায়গাটা আমার মনে হয় আমরা একটা ভালো রেজাল্ট পেতাম। আরেকটি কথা যেটা ডক্টর সায়ন্ত বলেছেন যে ছাত্র সংসদ নির্বাচন, আমি মনে করি নেতৃত্ব তৈরি করার জন্য, সত্যিকার মেধাবী, যোগ্যতা সম্পন্ন, চরিত্রবান নেতৃত্ব তৈরি করার জন্য ছাত্র সংসদ নির্বাচনটা একটা অনিবার্য বিষয়। যেমন ধরেন, সায়ন্ত বলেছেন যে আমরা নবীনবরণ দেখতাম, যে কে আমাদের অতি চমৎকার সম্ভাষণ জানাচ্ছে, কার আচরণ ভালো, কার ব্যবহার ভালো, আমরা তাকে তাদেরকে আমরা তাদের সাথে জয়েন করবো, এরকম একটা মেন্টালিটি ছিল।
একই সাথে যখন একটা ছাত্র সংসদ নির্বাচন হয় তখন কিন্তু সে ছাত্রছাত্রীদের ভোটে ছাড়া নির্বাচিত হবার ভিপিজিএস হওয়ার কোনো সুযোগ তার সামনে নেই। তাহলে ওটা তো সংসদ নির্বাচন, সাধারণ নির্বাচন না। ওখানে তো ভোট পেতে গেলে ছেলেদের মন জয় করতে হবে। ওখানে স্বাভাবিকভাবে সেই ছাত্রই নির্বাচিত হবে যার আচরণ ভালো, ব্যবহার ভালো, যে চিন্তায় কাজের সাথে জড়িত না, দর্শনের কাজের সাথে জড়িত না, যে চাঁদাবাজির সাথে জড়িত না। স্বাভাবিকভাবে সাধারণ ছেলেমেয়েরা তাদেরকে বেছে নিত এবং তখন নেতারাও মনে করতো যে আমাকে কলেজের অথবা ইউনিভার্সিটির ভিপি হতে হবে, জিএস হতে হবে বা অন্য কোনো পদ আমাকে পেতে হবে। পেতে গেলে আমাকে সাধারণ ছেলেমেয়েদের মাঝে যেতে হবে। তাহলে আমরা ওদের মাঝে কি নিয়ে যাব? অবশ্যই উন্নত চরিত্র, অবশ্যই মেধা, হ্যাঁ, অবশ্যই আমার চারিত্রিক দৃঢ়তা, অবশ্যই আমার নৈতিকতা, অবশ্যই আমার আদর্শবোধ। কিন্তু আজকে সেই জায়গাটা লোপ পাচ্ছে। আমি মনে করি এই যে লোপ পাচ্ছে কেন, এই জন্য কিন্তু আমি শুধু ছাত্র রাজনীতিকে দায়ী করি না, আমাদের টোটাল সমাজ ব্যবস্থাটা দেখেন। আজকে ধরেন হ্যাঁ ব্যবসায়ীরা পলিটিক্সে আসছে, তাদের স্বাগত জানাচ্ছে কে? সাধারণ জনগণ। আপনি যত ভালো লোক আপনার সব প্রশংসা করবে, কিন্তু ভোট দেওয়ার আগে যে রাতের বেলা একটা শাড়ি একটা লুঙ্গি দিবে, ভোটটা তাকে দিচ্ছে। জনগণের তো কিছু দায় আছে নাকি? আরো আলোচনা করব বিরতির পর। আপনার কাছে আবার ফিরবো। দর্শক, আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনের পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরবো শীঘ্রই, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। সঙ্গে আছে আমি শিপন হালদার, আমার সঙ্গে আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং জুনায়েদ সাকি। আপনারা জানেন আলোচনা করছি রাজনীতিতে নতুন নেতৃত্ব নিয়ে। বিরতির আগে যেমনটি বলছিলাম, মোহাম্মদ আমিনুল ইসলাম আপনার কাছে আবারও ফিরবো এবং আবারও ফিরছি। আপনি বাদ বাকিটা অর্থাৎ ছাত্রদেরকে কেন, হ্যাঁ আমি যে এটা আসলে এই জন্য সামগ্রিক বা আমি যেটা মনে করি আমাদের সমাজ ব্যবস্থাটাকে দায়ী করা যায়। আমি মনে করি একটা মানুষ নৈতিকভাবে কতটুকু শক্তিশালী হবে সেটা অনেকটা তার পরিবার থেকে শিক্ষাটা আসতে হয়। কিন্তু আজকে আমরা যে সমাজে বসবাস করছি, এটা জানি না অনেকে হয়তো পছন্দ করবে না, আজকে যখন আমার ছেলে রাজনীতি করে এবং সে একটা মোটরসাইকেল চালায় অথবা সে একটা দামি গাড়ি চালাচ্ছে, কোনো মা বাবা কিন্তু তাকে জিজ্ঞেস করছে না তুমি তো ছাত্র রাজনীতি করো, এখনো পড়াশোনা করছো, তুমি এই গাড়ি কোথায় পেলে, কে তোমাকে দিয়েছে? অথবা আমার মেয়ে যার ইউনিভার্সিটি বিকাল 3টায় বা 4টায় শেষ, সে যখন রাত 9টায় ফিরে, তার হাতে যখন আমার বেতন হচ্ছে 30,000 টাকা, তার হাতে যখন একটা 50,000 টাকা দামি মোবাইল, আমরা কেউ তাকে জিজ্ঞেস করছে না যে মা তোমাকে এত দামি মোবাইলটা কে দিয়েছে, তুমি কোথায় পেলে, অথবা এত রাত তুমি কোথায় ছিলা। এই জায়গাটাগুলো আমার মনে হয় সংশোধন করার প্রয়োজন আছে। শুধু একভাবে আমাদের হ্যাঁ তরুণ বা ওই বয়সটা অনেক সময় বিপদগামীতে মানুষ বেশি পড়ে, ওই জায়গায় একটা ভালো গাইডেন্স দরকার। কিন্তু সেই গাইডেন্সটা কজন পরিবার দিচ্ছে? ধরেন আমরা যখন ছোট ছিলাম আমরা দেখেছি পাড়া মহল্লায় আমরাও কম দুষ্টামি করিনি, কিন্তু দুষ্টামি করলে আমরা চেষ্টা করতাম কোনোভাবেই যেন খবরটা মা বাবার কানে না যায়, কারণ মা বাবার কানে গেলে দোষ যারে হোক আগে আমাকে এক চোট খেতে হবে মার। হ্যাঁ, কিন্তু এখন সেই জায়গাটা নেই। এখন আমরা প্রত্যেকেই আমার সন্তানকে শ্রেষ্ঠত্ব দিচ্ছি এবং তাকেই ডিপেন্ড করছি। সে আমাকে যদি কেউ এসে কমপ্লেন করে যে আমিন ভাই আপনার ছেলেটা একটু দেখেন, সম্ভবত আমার মেয়েকে একটু ডিস্টার্ব করে, আমি কিন্তু বলছি না যে ঠিক আছে আমি দেখবো, আমি উত্তর দিচ্ছি যে দেখেন আপনার মেয়ের কোনো দোষ আছে কিনা, এক হাতে তার তালি বাজে না। এই ধরনের একটা বিষয় কিন্তু সব জায়গায় আজকে চলে আসছে। এখন এইটা ধরেন ঠিক পলিটিক্সে কিন্তু একই অবস্থা। আজকে ধরেন যে ব্যবসায়ীরা পলিটিক্সে আসছে, হ্যাঁ কেন আসছে? এখন দেখা যাচ্ছে আমি এমপি ইলেকশন করার আগে হয়তো আমার বাসে চড়ার পয়সা ছিল না, তারপর আমি সৌভাগ্যবশত যে কোনোভাবে এমপি হয়ে গেলাম, 3 মাসের মধ্যে আমার কাছে 4 কোটি টাকা দামের একটা গাড়ি, বাবা এটাকে আকাশ থেকে পড়লো। তো মানুষের তো আর রাজনীতিবিদদের প্রতি সে শ্রদ্ধাবোধটা নাই, এটা থাকার কোনো কারণও নাই। অথচ একটা সময় ছিল আগে, বিশেষ করে এই যে 75 আগ পর্যন্ত আমি যেটা দেখেছি, আমাদের দেশে একজন রাজনীতিবিদ সে যে দলই করুক, যত ছোট দলই করুক না কেন, তাকে দেখলে কিন্তু মানুষ সসম্মানে তাকে সম্মান করতেন, কারণ মনে করতেন যে, এবং বলতেন দেখো এই লোকটা এক নীতিতে, জীবনে কোনোদিন নীতি বদলায়নি, এক নীতিতে মরে গেল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি 75 পরবর্তী সময়ে যখন সামরিক শাসনের মাধ্যমে রাজনৈতিক দল গঠনের খেলা শুরু হলো, তখন কিন্তু পলিটিশিয়ানদেরকে কোরবানির হাটের গরুর মতো বেচা কেনা শুরু হলো। পলিটিশিয়ানরা অনেকে ভয়ে, অনেকে ক্ষমতার লোভে, অনেকে চিন্তা করলেন সারা জীবন তো শেষ হয়ে গেল, এই বয়সে যদি কিছু পায় মন্দ কি, কিছু মন্ত্রিত্ব কিছু মধু যদি পায়, এইভাবে আসা শুরু করলো। যেটা আস্তে আস্তে আজকে আমার মনে হচ্ছে এটা আমরা একেবারে সংক্রামক ব্যাধির মতো হয়ে গেছে। ধরেন
75-এর আগে আমি দেখেছি যারা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন, ধরেন বঙ্গবন্ধুর কথা বাদ দিয়ে দিলাম, তাজউদ্দিন সাহেব, কামরুজ্জামান সাহেব, মনসুর আলী সাহেব, এরা যখন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব, উনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, কই উনি যখন 75 সালে মারা যান 15 আগস্টে, ঢাকা শহরে কিন্তু ওনার থাকার জন্য 1 ইঞ্চি জমিও ছিল না। ওই নেতারা কেউ ওই সময়ের একবারও ভাবেনি যে আমি মরে গেলে আমার সন্তানের কি হবে। কিন্তু আজকের অবস্থাটা কি, যেমন আমি আমার কথা যদি বলি, আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মেম্বার হওয়ার পরে আমি দেখলাম আমার প্রচুর শুভাকাঙ্ক্ষী সবাই আমাকে একটা শুধু পরামর্শ দিচ্ছে, ভাই এই সুযোগে কিন্তু কামে ফেলতে হবে মাল। এই পরামর্শ ছাড়া কেউ আমাকে বললো না, ভাই তোমাকে এত অল্প বয়সে শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মেম্বার করছে, তুমি যে কোনো মূল্যে তার এই মেম্বার করার মর্যাদাবোধটা তুমি রাখবা, তুমি নৈতিক আদর্শিক জায়গা থেকে পিছপা হবে না। এই পরামর্শ আমার কেউ দেয়নি, কারণ সবাই মনে করেছে আমাকে ওই কথাটা বললে আমি খুশি হব। এই জন্য বলছি যে এটা আসলে পুরো সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে সংক্রামক ব্যাধির মতো। এখানে আমরা যারা নেতা বানাচ্ছি তাদেরকেও খেয়াল রাখতে হবে যে, আমি এখানে আরেকটি প্রসঙ্গ বলে শেষ করব। একজন অবসরপ্রাপ্ত আমলা একদিন আমাকে তার একটা ঘটনা বলেছিলেন যে তাকে যে কোনো একটি বড় দল বলেছিল যে আপনি আমাদের দল আসেন, আপনাকে আমরা নমিনেশন দিব। উনি বললেন যে স্যার আমি রাজনীতি করব না। বলি কেন? আপনাকে আমার দরকার, আপনাদের ভালো লাগে আমার দরকার। উনি বললেন স্যার আমি 2টা কারণে করব না। প্রথম কারণটা হচ্ছে যে আমি যদি আপনার দলে যে আপনি আমাকে নমিনেশন দিবেন, বলে হ্যাঁ দিব, কিন্তু তাহলে এতদিন যে লোকটা আপনার দল করলো এই এলাকায়, সে তো আমার কারণে বঞ্চিত হলো, আমি তাকে বঞ্চিত করতে চাই না। 1, 2 নাম্বার, আমি অনেক বড় আমলা ছিলাম, আমি ক্ষমতা থেকে গেলে রাস্তায় দাঁড়িয়ে পুলিশের মায়ের খাওয়ার মতো এই অপমানজনক কাজও আমার পক্ষে করা সম্ভব না। বাংলাদেশের আমলারা, বাংলাদেশের ব্যবসায়ীরা যদি প্রত্যেকে ওনার মতো চিন্তা করতেন, তাহলে কিন্তু পলিটিক্সে এই নষ্ট মানুষগুলো আনাগুনাটা কমে যেত। আপনি খুবই সুন্দর কথা বলেছেন এবং আপনার আদর্শিক রাজনীতি অব্যাহত থাকুক এই শুভকামনা জানাচ্ছি। ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, এই যে রাজনীতিবিদ, এই যে আদর্শিক জায়গা থেকে তরুণ নেতৃত্ব পিছিয়ে পড়ছে, সেক্ষেত্রে আমরা আমাদেরকেই দায়ী করছি, অত সিনিয়রদেরকে। এই ক্ষেত্রে তাদের ভূমিকা নিয়ে যদি বলেন, কিভাবে তরুণ নেতৃত্বকে লালন পালন করা দরকার? আমিন ভাই বলছেন যে এটা বাইল্যাটারাল, উভয়ের দিক থেকেই দায়িত্ব আছে। এখন আবার এটাও উনি বলছেন যে ওই বয়সে তাদের বিপদগামী হওয়ার যেমন একটা প্রবণতা অনেকের থাকে, ঠিক একইভাবে তারা ওই বয়সে সে নেতা হচ্ছে, সে ক্ষমতা পাচ্ছে, নেতার পিঠ চাপড়ানো পাচ্ছে, সে অন্যদের যা খুশি তাই করে পার পেয়ে যাচ্ছে, এইটাও অনেক এনজয় করে। সুতরাং শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে যারা মূল রাজনীতি যারা পরিচালনা করছেন, তারা যদি একটু সৎ হতেন, তারা যদি একটু চিন্তা করতেন যে এদেরকে ঠিক পথে আনতে হবে, তাহলে এটা কোনো সমস্যাই না। তাদেরকে যদি এই পিঠে হাত বুলিয়ে বিপথে যাওয়ার পথটাকে সুগম করা না হতো। বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রটা পড়ে তার কি সেই বিবেকবোধটা থাকা উচিত না? উচিত, কিন্তু সে প্রলোভনে পড়ে, যেটি আপনিও বলেছেন, পড়ে। কারণ ওই অনেকের মধ্যে সে ক্ষমতা প্রদর্শন করে সে মজা পায়। ওই বয়সে এটার একটা মজা আছে। কিন্তু একজন ছাত্র নেতা যাচ্ছেন আর হলের দুই পাশে লাইন ধরে তার ফলোয়াররা দাঁড়িয়ে থেকে মাথা নিচু করছেন আর সালাম দিচ্ছেন আর জিবাই করছেন, এটা এনজয় করার মতো ছাত্র নেতাও কিন্তু অনেক আছে। তাদেরকে আপনি ওই পথে দিয়েছেন, ওইটাকে হালাল করে দিয়েছেন, সেটা এনজয় করছে। আপনি দেখেন, উনি বললেন যে প্রধানমন্ত্রী মানে আওয়ামী লীগের সভানেত্রী, তিনি বয়স সীমা নির্ধারণ করেছেন। অবশ্যই ভালো উদ্যোগ, আমি এটা সবসময় সাপোর্ট করে আসছি যে প্রকৃত ছাত্রদেরই এবং বয়সসীমা নির্ধারণ করা না, শুধু প্রকৃত ছাত্র যারা রেগুলার ছাত্র, আদুবাই ছাত্র না, তাদেরই ছাত্র রাজনীতির নেতৃত্বে থাকা উচিত, রাজনীতি করা উচিত এবং নির্ধারিত সময় পরপর কমিটি হওয়া উচিত। কিন্তু এই বয়সসীমা দিয়ে কি চরিত্র বদলেছে? তাহলে কি দেখেন আব্দুল গাফফার চৌধুরী, যিনি আওয়ামী লীগের প্রতি এত ব্লাইন্ড যে কোনো অপকর্মকেই কিন্তু তিনি অপকর্ম হিসেবে দেখেন না, তিনি সবসময় সুবয়ন করেন। সে আব্দুল গাফফার চৌধুরী পর্যন্ত 2015 সালের মাঝামাঝি যুগান্তরে কলাম লিখেছিলেন, যে হেডলাইন ছিল ছাত্রলীগের অপর নাম আজ সন্ত্রাস। এটা এত বিরক্তির উদ্রেক করেছিল ছাত্রলীগ।
মায়ের পেটে গুলি করে শিশু গর্ভবতী মাকে পেটে গুলি করে, কার নাম আসে? ছাত্রলীগ। গর্ভবতী মাকে লাথি মেরে তার সন্তান মৃত সন্তান প্রসব করে, কার নাম আসে? ছাত্রলীগ। পহেলা বৈশাখের এইখানে নানা রকমের অপকর্ম শ্লীলতাহানি হয়, কার নাম আসে? অভিযোগ ছাত্রলীগ। বড় বড় কলেজগুলোতে যেখানে আসে বিশ্বজিৎকে কোপানোতে, কার নাম আসে? ছাত্রলীগ। বরিশাল পলিটেকনিকের মতো জায়গায় যেখানে প্রকাশ্যে কোপালো, মিডিয়ায় আসলো, সব বেকসুর খালাস পেয়ে যায়, কার নাম আসে? ছাত্রলীগ। এই যে আধিপত্য বিস্তার, আবার এই সব দেখে অতিষ্ঠ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমি বলি, আপনি বলে সংক্ষেপে। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী আবার উনি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে আবার ছাত্রলীগেরও দেখভাল করার দায়িত্ব আছেন। তিনি অভিমান করে একবার নিজে ওই পদ থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন, আমি আর তোমাদের সঙ্গে নাই, অ্যাজ ইফ যে তোমরা এরকম আচরণ করছো আমি তোমাদেরকে সঙ্গে আর নাই। তিনি তো শাসন করার মালিক, তিনি তো নেতৃত্ব বদল করার মালিক, তিনি তো সঠিক প্রক্রিয়ায় আনার মালিক। আমরা এই যে বিএনপি প্রধান, আওয়ামী লীগের প্রধান, যাদেরকে আমরা শ্রদ্ধা করি, যারা রাজনীতিতে লিড দিচ্ছেন, যেভাবেই দেখেন আপনি, যত পরিবার প্রথা এটাই বলেন, ওনাদের যোগ্যতা আছে এবং দুইটা দলকে পরিচালনা করছেন, তাদের থেকে আমরা প্রত্যাশা করি ওনরা স্ট্রিক্টলি এই দল দুইটাকে এবং অন্যান্য যারা আছে তাদেরকে, যারাই অন্যায় করবেন, অভিমান করে নিজের পদ ছেড়ে দিলাম সেটি না করে তাদেরকে সঠিক আনার জন্য যা করতে হবে, যত কঠোর হইতে হবে, এবং সেটা করার জন্য নিজেদের নৈতিক অবস্থান লাগবে যে আমি রাজনীতিটা সৎভাবে করি, আমার নেতাদের করাই, তাহলেই বলার অধিকার রাখি। কারণ পরিবারের প্রধান বাবা মা যদি সৎ না হন, সন্তানকে শাসন করার নৈতিক বল তিনি হারিয়ে। ধন্যবাদ ডক্টর শান্ত জুনায়েদ সাকি। আমাদের সময় খুবই কম, আপনি 2 মিনিটের মধ্যে যদি শেষ করেন কৃতজ্ঞ থাকব। মিনিট সময় নিয়ে নিয়েছেন, এত প্রসঙ্গ আসলে এখন 2 মিনিটে কিভাবে শেষ করব? একটু জেনারেলাইজ করে যদি বলেন, একেবারে ব্যক্তিগত পর্যায়ে কোনো দলকে দোষারোপ না করে। কয়েকটি কথা, যেমন ধরেন বয়স নির্ধারণ করেছেন, কিন্তু বয়স তো অটোমেটিক্যালি নির্ধারিত হয়ে যাওয়ার কথা। যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, অর্থাৎ সেখানে নিয়ম কাজ করে, যদি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কিংবা কোনো কলেজের অধ্যক্ষ যে নিয়মে চলা দরকার সেই নিয়ম যদি ঠিক রাখেন, সেখানে সরকারি ছাত্র সংগঠন যা ইচ্ছায় করে যাবে এবং উপাচার্য চোখ বন্ধ করে রাখবেন অথবা সেটাকে পৃষ্ঠপোষকতা দিবেন, এরকম যদি পরিস্থিতি না হয়, তাহলে আইন কার্যকর হলে কেউ একজন ধরেন রাইফেল নিল, পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, সেটাই তো স্বাভাবিকভাবে হওয়ার কথা। কিন্তু সেই জায়গাটা হচ্ছে না হওয়ার ফল হচ্ছে যে এখানে এই ছাত্র সংগঠন করা একটা লাভজনক ব্যাপারে পরিণত হয়েছে। তারপর ধরুন যে ঠিকমতো যদি নির্বাচনের কথা বললেন, ছাত্র সংসদগুলো নির্বাচিত হতো এবং ছাত্ররা মাথা নিচু করে মেরুদণ্ড বাঁকা করে থাকতে না হতো। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে মরে যেতে হলো, তার নিউমোনিয়া হয়ে গেল, তার জ্বর এসছে, তাকে সারা রাত শাস্তি দিয়ে দাঁড় করিয়ে রাখা হলো এবং তারপর তার শেষ পর্যন্ত পরিণত হচ্ছে মৃত্যু। এই পরিস্থিতি যখন না থাকে, তখন কিন্তু তারা কেউ যদি ওইরকম মাসেল নিয়ে আসে কিংবা কাউকে অপমান করতে চায়, তাকে ছাত্ররা ভোট দিত না। এবং এটা পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে ঘটছে এটা। তার ফলে তখন কিন্তু আর ছাত্র সংগঠনের আপনি তো চাইলেও আপনি ছাত্র সংগঠনের 40 বছর বয়স পর্যন্ত করতে পারবেন না, কারণ আপনি ডাকসুর ভিপি হতে পারবেন না, আপনাকে একটা নিয়মিত ছাত্র হতে হবে এবং নিয়মিত ছাত্র হলে আপনি 40 বছরের নিয়মিত ছাত্র থাকার কোনো সুযোগ নাই। কাজে বয়স অটোমেটিক্যালি কমে যায় যদি প্রতিষ্ঠান নিয়ম মতো চলে এবং ছাত্র সংগঠনগুলো একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে সেখানে থাকতে পারে। যে কথা বললেন যে জনগণ লুঙ্গি, শাড়ি ইত্যাদি দিয়ে ভোট দেয়, কিন্তু কি পরিস্থিতির মধ্যে আমরা জনগণকে রেখেছি? তাদের তো কোনো স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নাই, তাদের নাগরিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি, তাদেরকে স্বাধীনভাবে ভূমিকা পালন করার জন্য আপনি নিরাপত্তা দিবেন না। কোনো না কোনোভাবে এই ক্ষমতাধর যাদের হাতে পেশি এবং টাকা দুটোই আছে, তারা এই জনগণের বিভিন্ন স্তরকে নিয়ন্ত্রণ করেন। তারা যদি বাইরে চলে যায় তার উপর কিন্তু ডান্ডা আসবে, অর্থাৎ নানান ধরনের বিপদ আসবে। কাজেই মানুষ কিন্তু এই অর্থ এবং পেশির একটা দাপটের মধ্যে তাকে ভূমিকা পালন করতে হয়। বাংলাদেশে যদি গণতান্ত্রিকভাবে স্বাধীনভাবে ভোট দেওয়ার ব্যবস্থা থাকতো, তাহলে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যারা এই আজকে দাপট দেখাচ্ছে, তারা মোটেই ছাত্র সংগঠন হিসেবে নির্বাচিত হতে পারতো না। যে কথাটা আমি সংক্ষেপে শেষ করব, সেটা হচ্ছে এই যে এই সুযোগে কামিয়ে নাও, আমিন ভাইকে তার দলের তার শুভাকাঙ্ক্ষীরা বললেন, এই অবস্থাটা আমরা তৈরি করেছি। রাজনীতি হচ্ছে এখন টাকা বানানোর প্রধান হাতিয়ার, অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা। তাহলে রাজনৈতিক ক্ষমতা দিয়ে আপনি টাকা বানাবেন, এটাই তো মানুষ, এবং এই টাকা ছড়ছে তো সবাই দেখছে যে অন্য কোনো পথে আমি টাকা পয়সা আয় করতে পারবো না, রাজনৈতিক ক্ষমতার পথ খুঁজছে এবং সে কারণে রাজনৈতিক নেতাদের পেছন পেছন ঘুরছে এবং যিনি একটু ক্ষমতার কাছাকাছি যাচ্ছেন তার পেছনে এসে ভাই টাকা কামিয়ে নেন, আমাদেরও কিছু ভাগ। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হাতে সময় একেবারেই নেই, 1 মিনিট আমি 30 সেকেন্ডে শেষ করব। 30 সেকেন্ডে শেষ করব। সেটা হচ্ছে এই যে
বাংলাদেশে এই আওয়ামী লীগ এবং বিএনপি রাজনৈতিকটাকে যে জায়গায় নিয়ে এসছে, নিজের দলের নমিনেশন নিয়ে ছাত্র সংগঠনের নেতা বানানো নিয়ে টাকা নেয়, এই পুরো পরিস্থিতি একে অপরকে লিকুইডেট করার মানে অ্যানিলেট করার অর্থাৎ নিঃশেষিত করার, বিলুপ্ত করে দেওয়ার রাজনীতি এখানে সূচনা ঘটিয়েছে। এরা বাংলাদেশের নতুন কোনো স্বপ্ন লক্ষ্য দিতে পারছে না। বাংলাদেশে এখন তরুণদের প্রতি সে কারণে আমরা আহ্বান জানাই যে তারা যাতে রাজনীতিতে আসেন, নতুন চিন্তা এবং নতুন লক্ষ্য নিয়ে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশে পরিণত করার জন্য রাজনীতি করেন। ধন্যবাদ জুনায়েদ সাকি, মোহাম্মদ আমিনুল ইসলাম, ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত এবং জুনায়েদ সাকি। আজকের লেট এডিশন আসার জন্য আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আরএফএল থ্রেড 5 লেট এডিশন আজকে এ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় সকাল 9টায়। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন।